প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ইয়াং নাইটে। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আর এখনও আশা করি ঈদের রেশ কেটে যায় না, ঈদের রেশ এখনও সবার মধ্যে আছে। এখনও উৎসব মুখর পরিবেশ আপনাদের মধ্যে বিরাজ করছে। পরিবারের সদস্য নিয়ে এখনও আপনারা মজা করছেন, আনন্দ করছেন। তো এমনই সময়ে আমরা আজকে আমাদের ইয়াং নাইটে একজনকে নিয়ে এসেছি। উনি মিশু চৌধুরী, সাবেক জাতীয় দলের ক্রিকেটার, বাংলাদেশ মহিলা প্রমিলা ক্রিকেট দলের সদস্য ছিলেন এবং বর্তমানে তিনি অভিনয় করছেন, বিজ্ঞাপন চিত্রে কাজ করেন, নাটকে কাজ করছেন। তো আমরা তার সাথে কথা বলবো, শুধু তার ক্রিকেট খেলা না, খেলোয়াড়ি জীবনের কথা না, তার বর্তমান ক্যারিয়ারের কথা না, আমরা বাংলাদেশে নারী খেলোয়াড় যারা আছে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের উপস্থিতি কেমন, তাদের মূল্যায়ন কেমন, তার সময় কেমন ছিল বা কেমন হওয়া দরকার, এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। ফেসবুক পেজ আছে ইয়াং নাইটের, সেখানেও আপনারা আপনাদের মতামত দিতে পারেন। তো দর্শক চলুন আমরা কথা বলি মিশু চৌধুরীর সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের নিয়ম হচ্ছে আমরা প্রথমেই আজকের প্রধান যে অনলাইন পত্রিকাগুলো আছে তার হেডলাইনগুলো একটু দর্শকদের সাথে শেয়ার করি, তারপরে আমরা মূল আলোচনা যাব আপনার সাথে। আমরা প্রথমে প্রথম আলো দেখতে পাচ্ছি যে বিচার ছাড়াই 44 মামলা থেকে মুক্ত সংসদ আমানুর। টাঙ্গাইলের একজন সংসদ সদস্যর কথা বলছেন যে তার বিরুদ্ধে, তারপর চাচি নির্যাতন মুখ গুজে দিতেন চুন, এই যে একজন গৃহকর্ত্রীকে যে নির্যাতন করা হয়েছে সে বিষয়ে একটা রিপোর্ট। আরেকটি খবর দেখছি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে, দুদকে যোগ দিলেন মুনীর চৌধুরী দুর্নীতি কমিশনের মহাপরিচালক হিসেবে। আমরা ইত্তেফাকে যদি দেখি, মালিবাগে বন্ধু ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী, চাঁপানগঞ্জে তেলকুপি সীমান্তে বিএসএফের গুলি, প্রাইভেট কার খালে 3 শিশু সহ নিহত। এরপরে সমকালে যদি যাই, আশার আলো জ্বালিয়ে রেখেছে কৃষি গবেষণা। তারপরে বিমানবন্দর উত্তরা সড়কে যানজটকে আটকা শত শত গাড়ি। জানেন আজকে সারাদিনই যানজটের কারণে উত্তরা এবং এই মহাসড়কে নিশ্চয়ই এটা নিয়ে কাজ হচ্ছে, রাস্তার নির্মাণের কাজ চলছে। স্পর্শকাতর আদেশে জঙ্গিপুত্র রিমান্ডে আমরা দেখতে পাচ্ছি বিডি নিউজের, এবং বাংলা নিউজে আমরা দেখছি গ্লোবাল ভিডিও অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত তানজিনা। আমরা আশা করব নিশ্চয়ই তাকে কোনো না কোনোভাবে ইয়াং নাইটে কানেক্ট করার জন্য। এবং শেষ যেটা হচ্ছে কালের কণ্ঠে, কিভাবে একটি সভ্য দেশ অভিযুক্ত খুনিদেরকে আশ্রয় দিতে পারে শেখ হাসিনা, যে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিষয়ে বলা হচ্ছে। তা আমরা দর্শকদের সাথে হেডলাইনগুলো শেয়ার করলাম, এবার আপনার হেডলাইনগুলো শুনবো আর কি। সেটা হচ্ছে যে ক্রিকেটার হলেন আপনি, ক্রিকেট এখন তো ক্রিকেটের সাথে নাই, একসময় তো ছিলেন, বা এই ক্রিকেটার হওয়াটা কীভাবে, এবং শুধু যে গ্রামে বা বন্ধুদের সাথে খেলাধুলা তা তো না, একদম পুরো দস্তুর ন্যাশনাল টিমের ক্যাম্পে থাকা, অনুশীলন করা, তো এই জার্নিটা কিভাবে শুরু হলো? না, এইটা আমি এই ক্রিকেটের প্রসঙ্গে কিভাবে আসা, কিভাবে কি, এইটা বহুবার বলা আর কি, বহুবার সবাই শুনে, মানে খুব মুখস্থ আর কি। সেটা হচ্ছে যে নতুন কিছু থাকলে একদম বলেন। হ্যাঁ, না ওই একই জিনিসই আনফরচুনেটলি বানিয়ে হলে কিছু একটা নতুন কিছু বলেন। বানিয়ে বানিয়ে কিছু বলা যাবে না, মানে যেটা আচ্ছা, ঠিক নাই আছে। আর কি সেটা না বলে কি। তো আমার যেটা আপনার হঠাৎ করেই ক্রিকেটে আসা, যে আমাদের ওখানে বগুড়াতে খেলা চলছিল। আমি একদিন আগে, মানে টিমটা আগামীকাল যাবে ঢাকায় খেলতে, সেই সময়টাতে করতোয়া পত্রিকাতে একটা বড় ছবি দেখি যে মেয়েরা যাচ্ছে খেলতে। তো আমার কাছে তখন মনে হয়েছে যে আমি তো ক্রিকেট খেলতে পারি, আমাকে কেন আসলে নিল না আর কি। সেই সময়টাতে আমি যাই আমাদের চান্দু স্টেডিয়ামে, যে ওখানে যে আসলে বলি ওখানে আমি খেলতে পারি, আমাকে নেওয়া হোক এরকম। তো এরপরে আমাকে বলা হচ্ছিল যে, আমি তখন সালোয়ার কামিজ পরে গেছিলাম মাঠে। তো আমাকে বলা হয়েছিল যে তুমি একটা 4 মারবা, একটা 6 মারবা। 6 হচ্ছে ওইখানে গ্যালারিতে, মানে অনেক চেয়ার ছিল, ওর উপরে মারতে হবে, আর 3 বার দৌড়াবা আর কি। তখন তো এত কিছু বুঝতাম না, যে মানে রানিং বিটুইন দ্য উইকেট। তো এই আর কি। তো আমার জুতা ছিল না, ওইখানে একজনের জুতা পরে আমি জাস্ট ওরকমই সালোয়ার কামিজ পরে নামলাম আর কি। নামার পরে প্রথমটা 4 মারলাম, দ্বিতীয়টাতে আউট হলাম, তৃতীয়টাতে আবার 6 হলো, এবং তারপরে 3 বার দৌড় আর কি। এরপরে আমাকে সিলেক্ট করলো এই এত ছোট্ট একটা পরীক্ষাতে সিলেক্ট, এবং আপনি একদম সফলভাবে। হ্যাঁ, এটা হলো 2005-এর 5 থেকে আমি খেলি। তখন আমি আপনার ক্লাস বোধহয় 9-এ পড়ি, হ্যাঁ 9-এ পড়ি আর কি।
9-এ পড়ি সেই সময়টাতে। তারপরে খেলতে আসি মহিলা কমপ্লেক্সে, আমাদের প্রথম খেলা হয় আর কি। ওখানে কথা ছিল যে বল আসলে শুধু মারতে হবে আর কি। এই তো বল আসতো শুধু মেরে দিতাম। আমি দেখতাম যে যত ওইখানে খেলতে আসছে যত প্লেয়াররা সবাই বল আসছে আপনার বলটাকে শুধু মারছে, এটাই হলো খেলা। আচ্ছা, তো বল তো কেউ করছে, বোলিং করছে কেউ, তো এই আপনি কি ব্যাটসম্যান? আমি দুটোই ছিলাম। বোলিংও করতেন? আমি ফার্স্ট বোলার ছিলাম। তো এই তো মানে তো আপনার ক্রিকেটে আসা মানে আনুষ্ঠানিকভাবে কোনো বা জেলা দলের হয়ে আসা বা ক্যাম্পে আসা, আমার কাছে মনে হয়েছে যে খুব হঠাৎ করে হয়ে গেছে। না, এটা ওই যে এটা তো মহিলা ক্রীড়া সংস্থা ছিল বগুড়াতে। সেই সময়টাতে আমাদের বাংলাদেশে যত জেলা ক্রীড়া সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থা, এরা সবাই মিলে আপনার হলো 64টা জেলার মধ্য থেকে এরকম জেলা ভিত্তিক খেলাটা হয়। আচ্ছা, তো সেই খেলাটাতেই তো আমরা আসি। আসবার পরে আমাদের ওখান থেকে সিলেক্ট করে, তো সেই সময় একটা ন্যাশনাল ক্যাম্পিং হয়, সেখানে আমি ছিলাম। আচ্ছা। তো আমি আপনার কাছে যে বিষয়টা বা জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনার যারা অন্য প্লেয়ার ছিল মানে কলিগ বলি বা যারা সহযোদ্ধা হটেভার, তো তাদের ক্ষেত্রে তাদের খেলাতে আসা, সেটা ক্রিকেটের ক্ষেত্রে বলি বা অন্য কোনো খেলা, সেটা ফুটবল হোক, যা অনূর্ধ্ব 16 দলের যারা খুব ভালো করছে, খুবই ভালো করছে এবং কেউ কখনো কল্পনা করেনি বা এরকম রেজাল্ট কখনো আসেনি, এরকম রেজাল্ট আমরা পাচ্ছি। মেয়েদের খেলতে আসাটা আসলে কি আমাদের এখন সময়টা কি খুব কঠিন আছে নাকি আগের চেয়ে অনেক ভালো অবস্থা? আমার মনে হয় না যে কঠিন আছে। যদি কঠিন থাকতো তাহলে তো কেউ খেলতো না। হ্যাঁ, কিন্তু আম, যেইভাবে আসলে নার্সিং হওয়া উচিত সেই নার্সিংটা আসলে হচ্ছে না। নার্সিংটা অনেক বেশি জরুরি, কারণ তাদেরকে টেক কেয়ার যদি না করা হয় তাহলে যেই ভালো ভালো প্লেয়াররা খেলতে আসে জি। এরা আসলে কিছুদিন পর আর খেলবে না। আচ্ছা, নার্সিং তো একটা ব্যাপার আছে, ফ্যামিলি সাপোর্টের একটা ব্যাপার আছে, যে ফ্যামিলি থেকে কতখানি ইন্সপায়ার করা হচ্ছে। যদি ফ্যামিলি থেকে তাকে সেভাবে না বলা হয় বা সেভাবে যদি ধরে নেই বাধা দেয়, আপনাকে যদি বলতে না তুমি মানে ঢাকায় খেলতে এই যেতে পারবে মুহূর্তে না। আপনাকে সরাসরি চলে যেতে হবে হচ্ছে আন্ডার 16 ফুটবল মেয়েদের কাছে আর কি। কারণ ওরা আপনার অনেক বাধা পেরিয়ে খেলতে এসছে। ওরা সবচেয়ে বেশি ভালো বলতে পারবে যে ওদের ফ্যামিলি সাপোর্ট কতটুকু ছিল। আমার মনে হয় যে ফুল সাপোর্টটা তাদের ছিল, কারণ তাদের যদি সাপোর্ট আপনার না থাকে শুধু তাহলে ফ্যামিলি তারা না এবং পরিবেশ বা হ্যাঁ হ্যাঁ সামাজিকভাবে কিন্তু হ্যাঁ সবকিছু মিলে আর কি। তো সাপোর্ট যদি না থাকতো তাহলে তো ওরা আসলে খেলতে পারতো না। আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসে আপনার মানে ভালোর দিক খারাপ দিক দুটোই আছে, কিন্তু আমার মনে হয় যে ভালোর দিকটাই অনেক বেশি আসলে। আচ্ছা, আচ্ছা। খারাপের দিকটা একটু কম। খারাপ মানে আমি বলছি যে হয়তো 10 জনের মধ্যে আপনার 9 জন বলছে যে হ্যাঁ খেলো, কিন্তু একজন আপনার এরকম বলবেই যে খেলো খেলা না, যাবে না, কারণ আমরা হচ্ছি মুসলিম কান্ট্রি, এটা আমাদের থাকবেই। তারপরেও কিন্তু আমাদের খেলতে হবে বা হ্যাঁ এগিয়ে যেতে মানে হবে। হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা আসলে কি চাই। হ্যাঁ, চাওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। ওরা চাইছিল যে ওরা হলো খেলবে আপনার ফুটবল, যার জন্য ওরা সাফল্য পেয়েছে। এখন ওরা এই যে 2017-তে আপনার চীনে খেলতে যাবে আর কি, সেখানে তারা দেখবেন যে আরো ভালো করছে। ভালো কারণ করবে। আন্ডার 16 ফুটবল যখন আপনার এই যে চীনা তাইপে, তারপরে হচ্ছে আপনার কিরগিজস্তান, সিঙ্গাপুর, আরব আমিরাত, এই যে 5টা দলের সাথে তারা খেলেছে, তারা কিন্তু তাদের গোলের সংখ্যা আপনি জানেন কিনা যে 26টা গোল, এবং তারা 2টো গোল খেয়েছে। তো এই যে এত বড় সাফল্য, সেই ক্ষেত্রে আমি যদি ছেলেদের কথা বলি সেখানে কিছুই নাই আসলে। হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন মজা করে যে ছেলেরা 5 গোল খায় আর মেয়েরা 10 গোল দেয়। হ্যাঁ, আমি একটা ফোন নিব, একজন দর্শক আছেন ফোনে। আপনার প্রিয় দর্শক, আপনি আপনার নাম এবং কোত্থেকে ফোন করছেন বলে কথা বলুন। হ্যালো, জি। আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। জি বলুন। আবু সুফিয়ান ফ্রম গুলশান 1, জি বলুন। স্টুডেন্ট। আবু সুফিয়ান লাভি। জি সুফিয়ান বলুন। আমার একটা কোয়েরি ছিল বা কথা ছিল বলার যে বাংলাদেশ গভর্নমেন্ট স্পেসিফিকলি ফর ফিমেলদের জন্য এখনো কেন কোনো স্পোর্টস একাডেমি করতেছে না বা করা কি উচিত না, স্পেশালি মেয়েদের জন্য? এটা কি শুধু ফুটবলের ক্ষেত্রে না ক্রিকেটের ক্ষেত্রে নাকি সব ধরনের খেলার ক্ষেত্রে ফুটবল বলছেন? না, ফর অল স্পোর্টস, ফর আচ্ছা। অল ইনডোর অ্যান্ড আউটডোর স্পোর্টস। আচ্ছা, আচ্ছা। আপনি এরকম কোনো কিছু জানেন কি যে সরকারের কোনো প্ল্যান আছে বা এরকম কিছু শুনেছেন কিনা? দেখুন সেটা হচ্ছে যে যখন সবকিছু ভালো হয় তখন আমাদের চাওয়ার পরিমাণটা অনেক বেশি মাত্রায় বেড়ে যায়। তো এই মুহূর্তে যে ব্যাপারটা যে স্পোর্টসে টোটাল আমি যদি
মানে সার্বজনিক যত খেলাধুলো আছে প্রত্যেকটা খেলাধুলাতে আমাদের প্রধানমন্ত্রী উনি কিন্তু উনার ভূমিকাটা রেখেই যাচ্ছেন। তো সবকিছুরই একটা সময় দরকার হয়, রাইট। একটা সাফল্য আসে তারপরেই না আপনি সেটা নিয়ে কাজ করবেন। আমাদের একটা মহিলা ক্রীড়া সংস্থা আছে যেটা মহিলা কমপ্লেক্স সুলতানা কামাল, জি। সেখানে এই যে আমাদের বাংলাদেশ থেকে যত জেলার মেয়েরা আসে, আমি যতটুকু জানি যেহেতু আমি ওখানে থেকেছিলাম আমার খেলার সময় আর কি, তারা ওখানে থাকছে এটা তাদের জন্য। মেয়েরা ফুটবল খেলবে সেই জন্য আপনার ফুটবল যে স্টেডিয়াম আছে শেরে বাংলা, সেখানে তারা প্র্যাকটিস করছে বা তাদের জন্য ওখানে কিছু করা হচ্ছে। তো প্রত্যেকটা সেক্টরে ক্রিকেটের জন্য আমাদের মিরপুর একাডেমি আছে বা আরো মাঠ আছে, তারা সেই মাঠগুলো ইউজ করছে। ঢাকাতে যে মাঠগুলো অনেকগুলো ক্লাব আছে। তো আমার উনি যেটা বলছেন যে একটা পুরো একাডেমির কথা বলছেন। একাডেমি বিকেএসপি আছে এখন। আর কিভাবে কি একাডেমি শুধুমাত্র নিশ্চয় হবে হয়তো যে আরো মানে হবে, কিন্তু সেটার জন্য আপনার অনেক বড় একটা জায়গা দরকার এবং সেটার জন্য আমার মনে হয় যে অনেক বাজেট দরকার। এত বাজেট, কোটি কোটি টাকার আসলে বাজেট লাগবে, কারণ উনি বোধহয় সবকিছু মিলে বলেছেন। আমাদের শুধু ক্রিকেট না, ক্রিকেট আছে, আরো ফুটবল অনেকগুলো আছে, sports আছে, ব্যাডমিন্টন, হ্যাঁ। টেবিল টেনিস, তো এরকম লটস অফ গেম আসলে। তো এত গেমের জন্য যদি একটা কমপ্লেক্স করা হয়, সেখানে মাঠ তো ডেফিনেটলি প্রত্যেকটা সেক্টরের মাঠ দরকার হবে। বা সেটা একবারে আদৌ সম্ভব কিনা সেটা একটা বড় হ্যাঁ, বিষয়। কারণ সেইখানে যদি মাঠ করার পরিকল্পনা করে সেখান থেকে তো বেনিফিট আপনার লাগবে, কিন্তু যদি একসাথে করে যদি কোনো বেনিফিট না আসে, সেটা করার চেয়ে না করাটা ভালো। এবং সেই না করার যে টাকাটা, সেটা যতগুলো গেম আছে প্রত্যেকটা গেমে খরচ করাটা ভালো। আমার মনে হয় যে সেটাই বোধহয় সেটা প্রধানমন্ত্রী হ্যাঁ করছেন। নিশ্চয় ভাবছেন বা যারা এখানে নীতি নির্ধারক আছেন। আমরা আপনার ক্রিকেট নিয়ে কথা শুনছিলাম, আরো শুনবো নিশ্চয়ই। তবে বিরতিতে যাব এখন। বিরতি থেকে ফিরে এসে আপনার এখনকার যে নতুন যে ক্যারিয়ার, নতুন জীবন যে আপনার নতুন করে শুরু কিভাবে করেছেন, নাটক আবার করছি না? হ্যাঁ নাটক করছেন, সে বিষয়ে কথা শুনবো ঠিক আছে। ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসবো। আপনারা আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না। প্রিয় দর্শক, বিরতির পরে আবার ফিরে আসলাম মিশু চৌধুরীকে নিয়ে। তিনি সাবেক জাতীয় দলের ক্রিকেটার, প্রমিলা ক্রিকেট দলের সদস্য ছিলেন, বর্তমানে এখন অভিনয় জগতে প্রবেশ করেছেন, অভিনয় করছেন। আমরা তার সাথে এবার তার বর্তমান সময়ের ক্যারিয়ার নিয়ে কথাবার্তা বলবো এবং অবশ্যই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মহিলাদের বা নারীদের যে সম্ভাবনা, সে বিষয়গুলোর কথা বলার চেষ্টা করব। আপনি খেলছিলেন, খেলতে খেলতে ইনজুরির কারণে কার খেলা হয় নাই, তারপরে এই দিকে চলে আসলেন। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে থিয়েটার। আমি ছোটবেলা থেকেই থিয়েটারের সাথে আছি, মানে ইনফ্যাক্ট এখনো আছি, এখন দেশ নাটকে কাজ করি। তো সবাই পরিচিত ছিল। আমি 2013 থেকে মিডিয়াতে কাজ স্টার্ট করি। মানে খেলা চলা অবস্থাতেই কি কাজ করা শুরু করেছেন নাকি এটা? না, আমি যখন খেলতাম তখন আমি মঞ্চে রেগুলার ছিলাম, মানে খেলা অবস্থায় মঞ্চে কাজ করতাম। আচ্ছা। কারণ যেহেতু মঞ্চের ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যে কোনো একটা নাটকে যদি কাজ করেন, সেটা যখন শো হয় তখন আসলে ওটা করতে হয়। আমি যদি না চাই সেটা একটা ব্যাপার, কিন্তু আমি আমার শোগুলো যেই কাজগুলো করা ছিল সেগুলো সবসময় করতাম। আর 2013 থেকে মানে ফুল আসলে মিডিয়াতে কাজ করা। আপনার কি ঢাকায় কোন ইয়েতে ছিলেন, আপনি কোন দলের সাথে ছিলেন মঞ্চে? মঞ্চে এখন কাজ করি দেশ নাটকে। দেশ নাটকে কাজ করছেন। তারপর এইটা কি মানে আগের থেকেই ছিল চিন্তা ভাবনা ছোটবেলা থেকে যে এইদিকে আমি কাজ করবেন ক্যারিয়ার হিসেবে, এই অভিনয় বা মডেলিং এই ধরনের? না, ওই রকম কোনো চিন্তা ভাবনা ছিল না। মানে এমনিতে মঞ্চে কাজ করি সেটা তো কাজ করি আসলে, কিন্তু টিভিতে কাজ করব ওই ধরনের কখনো প্ল্যানিং ছিল না। ক্রিকেট খেলবো ওই ধরনেরও কোনো প্ল্যানিং ছিল না। আমার ইচ্ছা ছিল আমি মানে ডক্টর হব আর কি। তো আমার সাবজেক্ট মানে রেজিস্ট্রেশন চেঞ্জ হয়ে যাওয়ার পর থেকে, সাবজেক্ট চেঞ্জ হওয়ার পরে মানে সবকিছু বোধহয় চেঞ্জ হয়ে গেছে, এরকম একটা কিছু হতে পারে। আচ্ছা, ক্যারিয়ারও চেঞ্জ হয়ে গেছে, প্রফেশনও চেঞ্জ হয়ে গেছে সব। এইটা বাংলাদেশে যারা ক্রিকেট খেলাধুলার সাথে আছেন, যেটা ফুটবলার বলি বা সেটা ক্রিকেটার বলি বা নারী পুরুষ সেটা যে কেউ হতে পারে,
এরকম কি কোনো ঝুঁকির মধ্যে থাকেন তারা, যে আমি যতদিন সুস্থ আছি খেলতে পারবো? যেমন অভিনয়ের ক্ষেত্রে দেখা যায় যে অনেক দিন পর্যন্ত অভিনয় করা যায়, কিন্তু খেলাধুলার ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বা তার একটা সময় পর্যন্ত খেলতে পারেন, তারপরে কিন্তু তিনি এক অর্থে বেকার হয়ে যান। আমি নেগেটিভলি বলছি না জিনিসটা। তো এইটা কি এক ধরনের ইয়া ছিল যে আমি যাতে আহ, বেকার না হয়ে মানে যায়, বা এই অন্য ধরনের আর কেউ কি করেন যে কিনা এরকম? না, হ্যাঁ। মানে ব্যাপারটা হচ্ছে যে ক্রিকেট, শুধু ক্রিকেট না, মানে যারা খেলাধুলার সাথে জড়িত তারা তাদের বয়সের এখানে ব্যাপার না, বয়সের চেয়ে সবচেয়ে ব্যাপার হচ্ছে ফিটনেসের ব্যাপারটা, যে তারা আসলে আপনার ফিটনেস যদি ঠিক থাকে হ্যাঁ, তাহলে, ফিটনেসটা। হ্যাঁ ফিটনেস যদি ঠিক থাকে তাহলে তারা মানে আপনার খেলতে পারবে সব সময়। আর যদি ফিটনেস ঠিক না থাকে তখন যেটা হয় যে আপনার বিভিন্ন ইনজুরি হয়, ইনজুরিতে গেলেই আসলে খেলার চান্সটা আসলে হারিয়ে যায়। থাকে না, হ্যাঁ। যেরকম আমার বাম পায়ের লিগারমেন্ট আপনার ছিঁড়ে গেছিল, যার ফলে আমি আর খেলিনি। আমি পরে আসলে আর কন্টিনিউ করিনি। আমি হয়তো বা পারতাম, কিন্তু আমি তো আর আসলে মাশরাফি বিন মুর্তজা না, তো যার জন্য আমি আর ওই রিস্ক আসলে নিতে চাইনি, আমি আসলে চেঞ্জ হয়ে গেছি এই। তো এইটা অন্য যারা আছেন আপনার দেখা যেটা ছেলে হোক বা মেয়ে হোক বা যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে হোক, তারা কি এরকম শিফট করেন কিনা অন্য কোনো প্রফেশনে, যে নট নেসেসারি যে তাকে অভিনয়ে আসতে হবে, অন্য না, কোথাও আমি গেছেন কিনা? যেরকম হ্যাঁ। ধরেন আমি ক্রিকেট ছেড়েছি, তার মানে ক্রিকেট আমার ভিতর থেকে কিন্তু যায়নি। এখন যত ক্রিকেট খেলাগুলো হচ্ছে প্রত্যেকটা ক্রিকেটের সময় আমি সেগুলো অ্যাঙ্করিং করছি। আচ্ছা। আমি হোস্ট হিসেবে কাজ করছি, ইনফ্যাক্ট এখনো আমি এই যে আপনার নিউজ 24 থেকে টক শো করে তারপরে আমি ধরেন আসলাম। তো আমার কিন্তু ওই জিনিসটা যায়নি, আমি ওইটা করছি মানে অনেকেই। ক্রিকেটের মধ্যে আছেন হ্যাঁ, আপনি, খেলাধুলার মধ্যে আছেন। হ্যাঁ খেলাধুলার মধ্যেই তো আমি আছি, পাশাপাশি আমি আপনার অ্যাক্টিংটাও চালিয়ে যাচ্ছি, অ্যাক্টিংটা করছি, মানে আই লাভ অ্যাক্টিং। আর অন্যদের মধ্যে যে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ক্রিকেটের কথাই বলতে পারি, অনেকে আছেন যে আপনার হোস্ট হিসেবেও কাজ করছে, আপনার আর কি করছে, হোস্ট হিসেবে কাজ করছে, তারপরে মাঝে মাঝে অ্যাক্টিং করছে। কিছুদিন আগে দেখলাম যে আমাদের টি-20 ক্যাপ্টেন জাহানার আপু, উনি তো দেখলাম যে একটা নাটক করলো ঈদের জন্য। আচ্ছা, আচ্ছা। তো এরকম আছে, বিজ্ঞাপন হয়তো করছে তারা, বিজ্ঞাপনে রবির বিজ্ঞাপনে তাদেরকে দেখা যায়। আপনার একটি বিজ্ঞাপন খুবই জনপ্রিয়তা পেয়েছিল, যে গ্রামীণ ফোনের, হ্যাঁ, যে কথা জমিয়ে রাখা, এইটা কাজ করার সুযোগটা হয়েছিল কিভাবে? বা এইটা কাজ করবার সুযোগটা হচ্ছে অমিতাভ রেজার অফিস থেকে আমার কাছে ফোন আসে, আমি যাই, সেখানে যেয়ে আমি অডিশন দিই, এরপর আমি সিলেক্ট হই। আমি তখনও জানি না যে এটা গ্রামীণ ফোনের বিজ্ঞাপন, আমি জানি যে একটা বিজ্ঞাপন আর কি টিভিতে দেখাবে এরকম। তো তারপরে যাই, সেটার কাজ হয়েছে আমাদের বগুড়াতে। যাবার পরে বিজ্ঞাপনটা হলো, এরপর প্রচার পেলো, এরপরে হিট হয়ে গেল, এই তো। আচ্ছা, এরপর এখন কি কি কাজ করছেন আপনি, বা রিসেন্ট গত এক বছরে বা 6 মাসে বা এই ঈদে উল্লেখ করার মতো কি কি কাজ চলছে? ঈদে আমি খুব বেশি একটা কাজ করতে পারিনি, আমার মা অসুস্থ ছিলেন, যার জন্য আমি 6 মাসের মতো কোনো কাজ করিনি। ঈদে কম কাজ গেছে, এটিএন বাংলায় একটা নাটক গেছে 7 পর্বের, আর সময় টেলিভিশনে একটা ট্রাভেল টক শো গেছে, যেটা আপনার 3 দিন দেখিয়েছে ঈদের দিন থেকে। এছাড়া এখন কাজ মানে আমার আগের যেগুলো কাজ এখন সবকিছু শুরু হয়েছে আর কি, ওই কাজগুলো বা করছি। ফিল্মে কাজ করার ইচ্ছা আছে কিনা? বা ফিল্মে আমার একটা ফিল্ম রিলিজ হয়ে গেছে, 71-এর মা জননী। আর এছাড়া ফিল্মের অফার তো আছেই আমার কাছে। ফিল্ম আমি এই বছরের বোধহয় একটা শুরু করব, আর সামনে বছর সম্ভবত 2017-তে এরকম হবে 7-8টার মতো ফিল্ম আমি করব। আচ্ছা, আচ্ছা, এগুলা কথাবার্তা চলছে বা আলোচনা হ্যাঁ, চলছে। এগুলো। আচ্ছা, এবার আরেকটু যদি আমি ক্রীড়াঙ্গনের দিকে ফিরে যাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেক সময় বলা হয় যে যারা মেধাবী তাদের ঠিকমতো মূল্যায়ন করা হয় না, এরকম একটা কথা আমরা বড়দের কাছ থেকে, গুণীজনদের কাছ থেকে বা মুরব্বীদের কাছ থেকে শুনে আসি। তারপর আমরা ঈদের সময় দেখলাম যে আমাদের যে আন্ডার 16 টিমের প্লেয়াররা মেয়েদেরকে যেভাবে বাড়ি ফিরতে হলো, তো এইটা আপনার অ্যানালিসিসটা কি আসলে? আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টা, বা কেমন হওয়া উচিত ছিল? মানে আমি ব্যাখ্যা করেছিলাম বলেই তো প্রধানমন্ত্রী তাদেরকে আসলে সংবর্ধনাটা দিল। না, সংবর্ধনাটা বাদ দেই, সংবর্ধনার বাইরে আসলে মানে কিভাবে তাদের আসলে সেটা, জোবেরা রহমান লিনুর কথা বলি, সাবরিনার কথা বলি, বা মিশি চৌধুরীর কথা বলি, বা ওই যে তারা যারা খেলছে কোনো একটা স্পোর্টসের ক্ষেত্রে না, বা স্পোর্টসের কোনো একটা যে কোনো একজনের ক্ষেত্রে, এটা আসলে কেমন হওয়া উচিত?
যদি ভালো কিছু আমরা পেতে চাই? এইটা এখন আপনিও জানেন না, আপনি জানেন কিনা আমি জানি না, আমি আসলে জানি না যে ফুটবলের ওরা যখন খেলা শেষ করলো ওদেরকে আসলে কি কারণে মানে ওরা বাসে করে গেছে, কিন্তু এই বিষয়টি নিয়ে এবং আবার ওরা যখন আপনার ওদের গ্রামে গেছে সেই সময়টাতেও দেখা গেছে যে আপনার অনেক ধরনের সমালোচনা শোনা যাচ্ছে। এখন এই সমালোচনা হবার পর থেকে আপনি দেখেন প্রত্যেকটা নিউজ চ্যানেল এবং আমাদের যে যত নিউজ পোর্টালগুলো আছে প্রত্যেকটাতে কিন্তু তাদেরকে নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা হচ্ছে। তো এই ব্যাপারগুলো যখন আমরা আলোচনা করেছি, সমালোচনা করেছি, তার পরেই কিন্তু আমরা কিন্তু ফিডব্যাকটা পেয়েছি, তাই না? যে 1 বছরের জন্য মনে হয় একটা নিবিড় প্রশিক্ষণের হ্যাঁ, ক্যাম্পের প্রশিক্ষণের এবং তাদেরকে আমি শুনলাম যে তাদেরকে নাকি 6টা এবার বাস পাঠিয়ে দিয়েছে এরকম তাদেরকে আনবার জন্য। তো যাবার সময় একটা মাইক্রো দিলেই আসলে হয়ে যেত, এত একটা কথা মেয়ের বলা জন্য লাগতো না। এত কথা বলা লাগতো না। হয়তো আমরা এত কথা বলবো বলেই ঘটনাটা ঘটেছে, এরকমও হতে পারে যে তাদের জন্য এই যে 1 বছরের সুবিধা এটা তো আসলে কেউ বলেনি। তারপরে প্রধানমন্ত্রী তাদেরকে 1 লক্ষ টাকা করে দিচ্ছে। আজকে কত 19 তারিখ তো হয়ে গেছে, আজকে তাদের সোনারগাঁতে সংবর্ধনা। তো এইরকম বাফুফে থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে তাদের জন্য আরো অনেক কিছু ব্যবস্থা করা আছে। তো ইনফ্যাক্ট 1 বছরের জন্য তাদেরকে খুব ভালোভাবে একটা ক্যাম্পিং এ রাখা হচ্ছে, যেটা তারা এই বাসে করে গেছে বলেই সম্ভবত সবগুলো তারা পেলো। আচ্ছা, না হয়তো ভালোভাবে গেলে হয়তো পেতে পারতো, যদি ধরেন তারা যদি ভালো রেজাল্ট করেছে। না, আমি জাস্ট কিডিং আর কি, আমি এরকম মজা করে কথাটা বললাম আর কি। এটা হচ্ছে যিনি দায়িত্বে আছেন কিরণ আপা, এটা আসলে তাকে জিজ্ঞেস করলে সবচেয়ে ভালো উনি ভালো বলতে পারবেন, উনি ভালো আসলে বলতে কি পারবেন, কোনটা। যেহেতু উনি আপনার ওমেন্স উইং এর আসলে ফুটবল ফেডারেশনের উনি সভাপতি, উনি বিষয়টা দেখেন। সেক্রেটারি উনি। তো ওই দায়িত্বটা উনি পালন করেন, উনি সবচেয়ে বেশি ভালো বলতে পারবেন কেন বাসে করে গিয়েছিল এবং আচ্ছা। কেনই বা এসে এতগুলো সবকিছু পেলো আসলে। অনেক অনেক কিছু পেলো। আচ্ছা, খেলাধুলার জগতে, স্পোর্টস জগতে যেমন শুধু খেললেই তো খেলার মধ্যে থাকা হয় না, লেখালেখির মধ্যে হয়। আমাদের দেশে উইমেন জার্নালিস্ট কেমন, বা যে কমেন্টেটর বা যারা আপনি যেমন উপস্থাপনা করছেন, এখানে মেয়েদের স্কোপ কেমন, কেমন কাজ করার সুযোগ কেমন, তো বা কি আপনি ধরনের ভালো প্রিপারেশন? মানে না প্রিপারেশন কিভাবে বলবো, আপনি তো ভালো জানবার কথা, কারণ না, আপনি যেহেতু দেখছেন, যেমন ধরেন আপনি রিটায়ার্ড করছেন, আমরা দেখি বাইরে যে অল ক্রিকেটাররা বা যারা ফুটবলাররা আছেন তারা এ সময় কমেন্ট্রি করেন। কিন্তু আমাদের দেশে ওই কালচারটা শুরু হয়েছে কিনা? আমার তো মনে হয় শুরু হয়ে গেছে, কারণ আমরা যখন প্রথমে দেখতাম, যখন আমি ছোট মানে এখনো ছোটই আর কি, খুব বেশি বয়স হয়নি, হ্যাঁ, হ্যাঁ। তো আমি দেখতাম যে ফারজানা ব্রাউনি আপু উনি উপস্থাপনা করতেন, উনাকে দেখতাম উপস্থাপনা করছেন। ইনফ্যাক্ট এখন আমাদের যতগুলো চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু উনি কি মেয়েরা। কোনো স্পোর্টসের ইয়া ছিলেন, মানে কোনো খেলার সাথে যুক্ত ছিলেন কি কখন? কোনো এক সময়ে ফারজানা ব্রাউনের কথা না বলেন? না, আমি বলছি উপস্থাপনার কথা। ওনাকে দিয়েই তো আমরা দেখেছি যে উপস্থাপনাটা কিভাবে হয়, মেয়েরা কিভাবে করে আসলে। ওনাকে দিয়েই কিন্তু আমি বেসিক্যালি দেখা যে মেয়েরাও উপস্থাপনাটা করতে পারে। কিন্তু আমি যে খেলাতে, sports এ, হ্যাঁ, খেলার ক্ষেত্রে, হ্যাঁ। স্পোর্টসে বোধহয় সম্ভবত আমি শুরু করেছি আপনি প্রথম, ফার্স্ট। হ্যাঁ, মিডিয়াতে, পুরো মিডিয়াতে আমি ফার্স্ট শুরু করেছি এবং আমার পর থেকে আসলে এই যে এখন যারা কাজ ধারা করছে, শুরু হয়েছে, একটা অনেক কাজ ধারাটা শুরু শুরু করছে। হয়েছে, এই ধারাটা আমারই প্রথম করা। আচ্ছা, গুড, অভিনন্দন আপনাকে। আচ্ছা, এবার আবার আপনার এখনকার সময় কিছু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে এমনিতে ফিউচার প্ল্যান কি অভিনয় নিয়ে? ফিউচার প্ল্যান হচ্ছে আমি আসলে খুব ভালো একজন অভিনেত্রী হতে চাই। মঞ্চে খুব ভালো ভালো প্রোডাকশনে কাজ করতে চাই, মঞ্চ ছাড়তে চাই না, মঞ্চে কাজ করতে চাই, অনেক ভালো অভিনেত্রী হতে চাই। আর আর কি মানে যদি হোস্ট হিসেবে যেভাবে কাজ করছি এরকমই কাজ করতে চাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আজকের মতো আমাদের সময় শেষ। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা শুভকামনা করি যাতে মিশি চৌধুরী ভালো অভিনেত্রী হতে পারেন, তার যে যে জায়গায় কিছু করার ইচ্ছা আছে সেই স্বপ্ন যাতে পূরণ হয়। আমরা শেষ করবো আজকে। শুভরাত্রি।